হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোয়ানিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমি কিন্তু রসুন বাছতেছি। তো রসুন বাছা আর কি দেখাবো, রসুন তো সবাই জানেন বাছতে। আর এখন তো পুরো গরিব বড় লোক সবার ঘরেই ব্লান্ডার আছে, সবার ঘরেই ব্লান্ডার নাই বললেই কম, দু এক ঘরে নাই। যেমন আমার মায়ের এখনও পাটায় বেটে মশলা করে খায়, কারণ তার ব্লেন্ডার নাই। তবে আমার মাকে আমি একটা ব্লেন্ডার কিনে দিব যদি আমি কোনোদিন ইনকাম করতে পারি, খুব ইচ্ছা আছে। মায়ের সব স্বপ্নগুলোই পূরণ করার চেষ্টা করব, কারণ আমার মা এখনও মশলা বেটে খায়। অনেক পরিশ্রমই করতে হয়, গ্রামে কৃষিকাজ বাবা করতো। তো ওরকম শখ বিলাসিতা আসলে কখনোই পূরণ করতে পারে নাই। স্বল্প আয়ের মানুষ। তারপর আমরা 3টা ভাই বোন ছিলাম। তো তাদের পড়াশোনা করাইতে যে, তারপর আবার আমার মায়ের একটা সমস্যা, শারীরিক একটা অসুস্থতা ছিল অনেক বছর আগে, 2003 সাল থেকে ওনার হার্টের প্রবলেম, হার্টের সমস্যা। তখন থেকে তার পেছনে সবসময় ওষুধ খেতে হয়। একবেলা ওষুধ না খেলে সে সুস্থ থাকে না। তো এই জন্য আসলে সাংসারিক দিক দিয়ে বিলাসিতা পূরণটা করা হয় না। যেই সমস্যা না পড়ে সে সেই সমস্যার আসলে ভুক্তভোগী বা বুঝে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার রসুনটাকে মানে বেছে ফেলবো। তো আমার আজকে কোনো মশলাই নেই, তো মশলা ব্লেন্ডার একটু করতে হবে, না হলে আমার রান্না করার কোনো ওয়ে নেই। তো এই জন্য আজকে খুবই সহজে পাতলা করে মুসুরের ডাল রান্না করব। আর মশলাটা এখন আর তৈরি করে রান্না করতে পারবো না, যেহেতু এখন অলরেডি 12টা বাজে দুপুর। তো আমি ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছি। আর এখন মাছটা ভাজি করব। তো মাছ ভাজি করে মরিচ পেঁয়াজ দিব জাস্ট, আর কিছু দিব না, দিয়ে এভাবে করে খাবো রাতে। তারপরে যে কোনো একটা তরকারি হয়তো মেবি রান্না করব, না হলে কিছু একটা ভর্তা দিয়ে দিব। তা আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা যারা, তারা এমনই করেই সংসার আমার মনে হয় চলে। জানি না কার সংসার কীভাবে চলে, আমার সংসারটা তো এভাবেই চলে। তো আজকে সকাল সকাল, অনেক সকাল আজকে ঘুম থেকে উঠছি। তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি আমার বান্ধবীকে ফোন দিছি। ও আমার স্কুল বান্ধবী। তো আমাকে বলতেছে কি, ওকে আমি সচরাচর ফোন দেই না, ওই আমাকে মাঝে মাঝে ফোন করে। কিন্তু প্রায় 4-5 মাস পর মনে হয় আমি আজকে ওর সঙ্গে কথা বললাম। বন্ধু বান্ধবরা এমন হয়ে যায় একটা সময়, বান্ধবীরা। আমার সবথেকে স্কুলের লাইফের সবচেয়ে বেস্ট বান্ধবী ছিল রানু। তো রানু এতটাই আমার ক্লোজ বান্ধবী ছিল, আমি 6 থেকে 8 পর্যন্ত ও আমার এতটা ক্লোজ ছিল। আমি 9-এ আমি স্কুল চেঞ্জ করি, তখন একটু ডিস্টেন্স তৈরি হয়। তো তারপর আবার 10-এ যে আবার ওই স্কুলে আমি অ্যাডজাস্ট না করতে পেরে পরীক্ষা অন্য স্কুল থেকেই দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আবার ওই স্কুলেই আমি পড়ি। তো তখন ওর সাথে আমার একটু ডিস্টেন্স তৈরি হয়। তো তারপর আবার ও খুব ক্লোজ ছিল, ও ছিল আমার মামাতো বোন, আবার আবার ক্লাস ফ্রেন্ড। তো দুইটাই মিলে ও ও সকালবেলা যখন স্কুলে যাবে, গোসল করতে বেরোবে, পুকুরে গোসল করতাম, এক পুকুরে গোসল করতাম। ও গোসল করার সময় ডাক দিত, সানিয়া বলে ডাক দিত। আমি ওর সঙ্গে একসঙ্গে পুকুরে নেমে পানির মধ্যে বসেও একটু গল্প করতাম। তারপর উঠে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একসাথে স্কুলে বেরোতাম। স্কুলে পরে আমাদের ওখান থেকে বেশ অনেক দূর ছিল, তখন কাঁচা রাস্তা ছিল, হেঁটে হেঁটে আমরা যেতাম। বৃষ্টির দিন এমন কাদা হইতো, বৃষ্টির দিনে আমরা এমনও দিন গেছে মাঝে মাঝে স্যান্ডেল না পরে স্কুলে গেছি, স্যান্ডেল ছাড়া গেছি। কারণ স্যান্ডেল পরে গেলে স্যান্ডেল হাতে করে নিয়ে আবার এক্সট্রা ঝামেলা, নাহলে ব্যাগে করে নিয়ে যেতাম, স্কুলে যেয়ে পা ধুয়ে তারপরে পড়তাম। এখন সেই রাস্তাগুলো যদিও বা পাকা হয়ে গেছে, এখন সব রাস্তাই পাকা হয়ে গেছে গ্রামের। এখন আর আমরা যত কষ্ট আমাদের সময় ছিল ভোগ করে আসছি, তবে কষ্ট থাকলেও তখন মজা ছিল। তো ওইটাই আমার বান্ধবী, স্কুলেরই বান্ধবী রানু না, এটা ফোন দিছে মাহফুজা। তো ও আমার বান্ধবী ছিল, তো খুবই ভালো বান্ধবী ছিল। তো ও কলেজেও আমার সঙ্গে একসঙ্গে পড়ছে, কলেজেও এসএসসিতেও আমরা একসঙ্গে ছিলাম। তো মাহফুজা আমাদের বাড়িতে আসছেও।
ও মোটামুটি ওর ভালো ক্লোজ বান্ধবী, ওর এখন বিয়ে হয়নি। তো ও মাঝে মাঝে আমাকে হচ্ছে ওর সঙ্গে আমার কথা হয়, ওর খোঁজ খবর নেই। তো আজকে ও বলতেছে কিরে তুই আজকে ঘুম থেকে উঠে মানে আমাকে স্মরণ করছিস, ঘটনা কি? আমি বলছি আমি বলছি না এমনি তোর কথা কালকে রাতের বেলা কেন জানি হঠাৎ করে মনে পড়তেছিল, তো ওই জন্য ফোন দিলাম। আর রানু, ওই যে রানুর কথা যেটা বললাম, ও ছিল আমার এত ক্লোজ বান্ধবী যে আমি মানে একই বাড়ির উপর ছিল না, নানু বাড়ির পাশের বাড়িটা ছিল, মাঝখানে ছোট্ট একটা মানে 1 মিনিটের একটা পথ ছিল। তো তার পাশে হচ্ছে নানু বাড়ি, মানে আমি যে জোরে জোরে পড়তাম ও ঘরে শোনা যেত। ও সকালে বলতে কালকে তুই অনেক রাত পর্যন্ত পড়ছিস না, আমি বলছি দূর না পড়ি নাই স্যার, আমার আমার পড়াই হয় নাই বেশি। আবার ও যদি পড়তো আমি বলতাম তুই অনেক পড়ছিস না, এই নিয়ে আমাদের গ্যাঞ্জাম লাগতো। সত্যি কথা বললে এমন কী হয় বেশি পড়লে, কিন্তু আসলে পড়াশোনার ওই লাইফটাই অনেক মজার ছিল। স্টুডেন্ট লাইফটাই সব থেকে সুখের জীবন। তারপরে সংসার জীবনে চলে আসলাম, এখন তো চাকরি বাকরি, ও হাউস ওয়াইফ হয়ে গেছে, আমিও হাউস ওয়াইফ হয়ে গেছি। ওর হচ্ছে 2টা বেবি, আমার আলহামদুলিল্লাহ একটা বাচ্চা। ওর 2 ছেলে, আমার এক এক ছেলে। তো এখন তো ওর সঙ্গে আমার মনে হয় কত বছর দেখা হয় না। ওর বিয়ে হয়েছে 2013 সালে মেবি, হ্যাঁ 13 সালে বিয়ে হয়েছে। আর আমার তো বিয়ে হয়েছে 2018 সালে। তো সেই থেকে আমার বিয়ের পর ওর সঙ্গে মনে হয় একবার দেখা হয়েছে। আর একটা সময় এমন ছিল যে আমি স্কুলে মানে ব্যাগপত্র গুছানো আমার একটু দেরি পড়ছে, ও দাঁড়ায় আছে, বা আমি গোসল করতেছি, ও আমার সঙ্গে একসঙ্গে প্রতিদিন গোসল করতাম। তারপর শালুক উঠানো, শালুক এই সময়ের দিনে আসলে তো বর্ষার সিজন, তো শালুক উঠাইতে যাইতাম। তো কত যে মজার মজার স্মৃতি ছিল, তো সেগুলো সব এখন অতীত। কয়েকটা বছরের মধ্যে মনে হইতেছে যে কত, মানে কয়েকটা সেদিনের কথা, কিন্তু আসলে গুনতে গেলে কতগুলো বছর হয়ে গেছে। আমরা আসলে দিন সময় কেমনে অতিবাহিত হয়ে যায় বোঝাই যায় না। তো এই গল্পগুলো শেয়ার করতেছিলাম আপনাদের সঙ্গে। তো শৈশব না এটা, শৈশব কৈশোর মিলেই এই দুইটা, এইগুলো খুব মিস করি। তো এখন এমন একটা সময় আসছে যে এখন সেই গলার গলার বন্ধু বান্ধবী, আমি ওয়াশরুমে গেলে ও যে দাঁড়ায় থাকতো বাইরে, ও ওয়াশরুমে গেলে আমি দাঁড়ায় থাকতাম, এরকম ছিলাম বন্ধু। এখন একটা সার্টেন টাইম, এখন আমাদের সাথে কত বছর দেখা হয় না, কথা হয় না, এমনই হয়। বিশেষ করে মেয়ে বান্ধবীরা যেন কেমন যেন সবাই অনেক দূরে দূরে চলে যায়। ছেলে বন্ধুরা তবু মাঝে মধ্যে ফোনে বা কোথাও কন্ট্যাক্ট থাকলে হচ্ছে করে, মাঝে মাঝে দেখা হয় বা ফোন দেয় যে কিরে কেমন আছিস, কি আশায় বিষয়। কিন্তু মেয়ে বান্ধবীরা বিশেষ করে একটু সেলফিশই হয় আমার কাছে মনে হয়, ওরা একটু কমই খোঁজ খবর নেওয়ার ট্রাই করে। আমার আমার সব থেকে বেস্ট মানে বন্ধু বলতে ভালো, মানে বেস্ট বন্ধু, ভাই বলো বন্ধু বলো, তো আমার একটা বন্ধু আছে মারজান, ও হচ্ছে সবসময় আমার ও হচ্ছে হোমিও ডক্টর হয়েছে এখন। তো আমার ছেলেটাকে ছোট থেকে আমি ওর থেকে দেখাই, মানে যে কোনো প্রবলেমে আমি ওকে ফোন দিলে ওর সাথে সাথে যে কোনো একটা সলিউশন দেওয়ার ট্রাই করবে, বা ও অনেক যথেষ্ট হেল্পফুল। এইখানে একটা ছেলে বন্ধু হলে এটা ঘটতো না। এটা যে আমি মেয়েদের খারাপ বলতেছি তা না, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে খারাপ কেন বলবো, কিন্তু মানে এটা বলি যে আমার ক্ষেত্রে এরকম হয় যে মেয়ে বন্ধু থেকে আমার ছেলে বন্ধু যারা আছে ওরাও খুব সাপোর্টিভ। ইভেন শাহিনের বাবার সাথে ওর ভালো সম্পর্ক, মানে বাড়িতে গেলে আমি যদি নাও থাকি তাও ওর সঙ্গে দেখা করে একবার মারজানের সাথে, মানে বেশ ওর সাথেও ভালো ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। মানে সেম এজের, আমি আমার হাজব্যান্ড তো সেম এজ। তো ও আমার বন্ধু, ওরা আমরা সবাই সেম এজের। যদি বয়সের একটু ডিস্টেন্স হয় তখন আবার কিন্তু মিশতে একটু মানে বা খোলামেলা চলতে কথা বলতে একটু অন্যরকম লাগে। তো এই ছিল বিষয়। বন্ধু মানেই হচ্ছে অন্যরকম। অনেক বছর পর আজকে আমার বন্ধু আর একটার সঙ্গে কথা হইলো। তো মানে ওর সঙ্গে আমার 4-5 দিন আগে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে ও আমাকে, তো আমি অ্যাকসেপ্ট করছি, ওইভাবে আর কথা হয় নাই। তো আজকেও আমাকে বলতেছিল যে আমি যেটা গেস করতেছি সোনিয়া না তুই, তা আমি বলছি হ্যাঁ। ও তো ফেসবুকে চেক করছে হয়তো বা, তো ফেসবুকে তো ওইভাবে আমার ছবি দেওয়া নেই। তো বলতেছে তোর বাবুটা মাশাল্লাহ বড় হয়ে গেছে,
সেই ছোট্ট সানিয়া তখন 9-10 আমরা একসঙ্গে, ওর সঙ্গে 9 আর 10 একসঙ্গে পড়ছি। তো এখন তুমি বাচ্চার মা হয়ে গেছো, তুমি তো অনেক বড় হয়ে গেছো। পরে আমি জিজ্ঞেস করলাম যে তোর বেবি কয়টা, তো বলতেছে না বেবি নেই 3 বছর বিয়ে হয়েছে, দোয়া করিস। তো এই বন্ধু বান্ধব এগুলোই আসলে একটা স্মৃতি হয়ে যায় একটা সময়। আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আমাদের জায়গাটা ছেড়ে ছেড়ে দিচ্ছি, আমরা বয়সের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে বিষয়। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে রসুন কিন্তু আমি অলরেডি অনেকগুলো বেছে নিয়েছি, মানে আমার 1 সপ্তাহ মশলা মনে হয় হয়ে যাবে। তো আমার ইউটিউব জার্নিটার গল্প আর একটু বলি। আজকে যেহেতু গল্প বলতে বলতে একটু কাজ করতেছি, গল্প বলি। আমার ইউটিউব জার্নিটা কিন্তু বেশ অনেক আগে, 2019 সালে মনে হয় মেবি আমি চ্যানেলটা খুলি। কিন্তু আমি 19 সালে খোলার পর আমি কোনো ভিডিও কখনোই আপলোড করি নাই ওই সময়। প্রথমে এটা ভাবছিলাম একটা কুকিং রিলেটেড, আমাকে একটা ভাইয়া খুলে দিছিল। তারপর আর আমি কখনো ভিডিও টিডিও দেই নাই। তারপর হচ্ছে অনেক পরে যে 2022-এ আমার সায়ান হয়েছে। তো সায়ান হওয়ার পরে হচ্ছে আমি এটা ভাবছি কি একটি তাহলে চ্যানেলটা যখন আসে, তো এই কুকিং চ্যানেলটা, ওটার নাম ছিল কি যেন নাম ছিল, আমার নামটাও ভুলে গেছি, নামটা আমার মনে নাই, সোনিয়াস কুকিং হাউস নাকি এরকম একটা কিছু একটা দিছিল। তো তারপর আমি আসলে ওই সময় তো শ্বশুরবাড়িতে থাকতাম, সবার সঙ্গে ভিডিও করার ওরকম ছিল না, আর আমিও অলসতা করে করি নাই। ওই সময় থেকে কাজ করলে হয়তো বা 19 সালে খুলছিলাম, করোনা 20 সাল, ওই টাইমে কাজ করলে হয়তো বা আমি একটা এতক্ষণে ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারতাম কিনা জানি না, আল্লাহ জানে। তো চেষ্টা করলে হয়তো বা পারতাম। তো তখন আর আসলে গুরুত্ব দেয়নি। পরে যখন সায়ান হইলো, সায়ান হওয়ার 3-4-5 মাস পরে আমার বিষয়টা মাথায় আসলো যে ওর ছোটো ছোটো এই ক্লিপগুলো আমি হচ্ছে কোথায় রাখবো। ফোনের আগে আমার যে ফোনটা ছিল, ফোনের গ্যালারি শুধু ভরে যেত, আর ফোনের গ্যালারিতে থাকতো না। তো এটা ডিলিট হয়ে যেত, তো কীভাবে রাখা যায় এটা স্টোরেজ করে। তো আমি তখন হচ্ছে ভাবলাম যে তাহলে এই ইউটিউব চ্যানেলটাই আমি ওপেন করি এবং ইউটিউব চ্যানেলটাকে আমি কন্টিনিউ করে সায়ানের স্মৃতিগুলোকে ধরে রাখি। এই উদ্দেশ্যে প্রথমে আমার চ্যানেলটা খোলা। তো এইটা মনে করে আমি চ্যানেলটা চালাইছি। তো চ্যানেলটা চালাইতে চালাইতে এই অনেক দিন পর একটা ভিডিও দেই, এই করে 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 2022 সাল থেকে এখন 2026 সালে এসে দাঁড়িয়েছে। তো এখনও কিন্তু আমি মনিটাইজেশন পাইনি, আর আমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ওয়াচ টাইম কিন্তু এখনও আমার হয়নি। তো এখনও হাল ছাড়ি নাই, কিন্তু ইদানিং আমি মানে ভাবতেছিলাম, সিরিয়াসলি নিতেছিলাম বিষয়টা যে না একটু নিজে কিছু করা দরকার। ঘরে বসে যে শুধু হাউস ওয়াইফ হয়ে বসে না থেকে যদি দেখি ইউটিউবিং করে একটু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি। তা আমি তো ভালো নাচও পারি না, গাইতেও পারি না, কি বলবো। তো আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবো না? কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে বিভিন্ন নাচ গান, এটা তো মজা করলাম, নাচ গান জানতে হবে এমন কিছু না। তো আপনার যে ক্রিয়েটিভিটি আছে বা আমার যে ক্রিয়েটিভিটি আছে সেটা আমি সবার মাধ্যমে প্রেজেন্ট করাটাই হচ্ছে একটা কন্টেন্ট, তাই না? এটাই তো একটা কন্টেন্ট। তো আমার আর একটা চ্যানেল আছে, ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল। তো আমি ওই চ্যানেলে কিন্তু মাছ কাটা দেখাই। এই মাছ কাটা চ্যানেলটা খোলার পরে আর আমি বাড়িতে যে এই ভিডিও দেওয়ার পরে আমি যে কত অপমানের শিকার হয়েছি, আল্লাহ ছাড়া তা বলার না। মানে কি বলবো, যদি কোনো দিন আমি হচ্ছে চ্যানেলটা, আমি মাছ কাটার চ্যানেলটা আমি যদি ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল সার্চ করে দেখতে পারেন, সেখানে সায়ানের ছোট্ট একটা ছবি দেওয়া আছে। তো ওই চ্যানেলটা যদি আমি কোনো দিন মানে মনিটাইজেশন পেয়ে 5টা টাকাও আমি ইনকাম করতে পারি, সেদিন আমি আমার ফেসটা দেখাবো মানে আমার চ্যানেলে। তো দেখি আমি আমার মানে কি বলবো, আমি মনে হয় দিনকে 1 ঘন্টা কান্না করব, কারণ মানুষের এত মানে বেশি কথা সব শিকার হয়েছি। মাছ কাটার চ্যানেল অনার্স শেষ করে আমি মাছ কাটার কাজ করতেছি, এইটা নিয়ে আমার এত ট্রলিং, বেশি কথা মানুষ বলছে, মানে কি বলবো। মানে যারা লিখতে কলম ভাঙে 10টা, কিছু বুঝে না, তারাও আমার অপমান করে, কি বলবো। তো যাই হোক, তো করছে অপমান তো ইচ্ছা মতো। আমি মাছ কাটার চ্যানেল কেন খুলে মাছ কাটা দেখাই, আর কিছু দেখাইতে পারি না। তা আমার লেখাপড়া শেখার মূল্যটা থাকলো কি? আবার ইভেন আমি যে হাউস ওয়াইফ চাকরি করতেছি না, এইটা নিয়েও আমার মানুষ অপমান করে, জানেন কত অপমান করে, আমি কি বলবো। আরে ভাই, আমি হাউস ওয়াইফ, আমি আমার বাচ্চা সামলাইতেছি, ঘর সামলাইতেছি,
এখন সবাই যদি চাকরি করে বেকার থাকবে কারা বলেন? বেকার নয়, আমি থাকলামই। এখন কি করব? চাকরি আমি পাইতেছি না, এখন কি করব? চাকরি কি হাতের মোয়া? চাকরি না পাইলে কি করা যায়? কিছু করার আছে? আমিও সিরিয়াসলি পড়তেছি না, এটা ঠিক। চেষ্টা মনে হয় করতেছি না, বা আমার চেষ্টার ত্রুটি আছে, যাই হোক কোনো না কোনো ল্যাগিং আছে, এই জন্য হচ্ছে চাকরি পাইতেছি না। এখন না পাইলে কি করা? এখন ইউটিউব চ্যানেলটা খুলছি, প্রথমে যে বললাম না শখের বসে সায়ানের জন্য খুলছি, এখন সেটা সিরিয়াসলি নিয়েছি যে দেখি ইউটিউব থেকে মানুষ ইনকাম করে, দেখি আমার 2টা পয়সা ইনকাম হয় কি না। যদি 2টা পয়সা রোজগার করতে পারি, আমার লাখ লাখ টাকা ইনকাম আমি করতে পারবো না, জানি না, জানি আমি সেই ধরনের কন্টেন্ট আমি বানাইও না, আর সেই ধরনের ক্রিয়েটিভিটিও আমার মধ্যে নাই। আমি কিছুই পারি না। আমি যে হাবিজাবি যা পারি এ মানুষ দেখে? কিন্তু দেখেও না। আমার মনে হয় না কেউ দেখে তার। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি এটা মানে আমার মতো কত মানুষের জীবনের সাথে মিলতেছে, যারা হয়তো বা আমার ভিডিও দেখতেছে তারা অবশ্যই বলবে যে কার কার জীবনের সাথে মিলে, একটু কমেন্ট করে শুধু জানাই দিন যে আমার মতো কি অপমান আপনারাও হন, নাকি আমি দুনিয়ায় অপমানিত হয়ে বেঁচে আছি। একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি অত সুন্দর করে গুছায়ও কথা বলতে পারি না, তাহলে আমার কন্টেন্ট কেনই বা দেখবে মানুষ, তাই না? তো আমি নেক্সটে কী টাইপের কন্টেন্ট, যেহেতু আমি কক্সবাজারে থাকি, চকরিয়াতে থাকি, তো আমার এখানে প্রচুর সামুদ্রিক মাছ এখন পাওয়া যাচ্ছে। তো সামুদ্রিক মাছের একটা বিজনেস করা যায় যদি আপনারা মানে অর্ডার করেন, যদি নিতে চান, আগ্রহ দেখান, তাহলে এসে পরিবহনে করে পাঠানোর একটা সুবিধা আছে। তো চাইলে আমি মানে স্বল্প মূল্যে যে মাছগুলো মোটামুটি সস্তার মধ্যে, তো আমি যেহেতু যে মাছ কুটনিওয়ালি হয়ে গেছি, তো আর কিছু করার নেই। তো মাছ কুটনিওয়ালি মাছ দরকারে কেটে ধুয়ে আমি একটু সার্ভিসটা আপনাদের দিব, যারা চাকরিজীবী আপনারা আছেন। আমি না হয় বেকার মানুষ, আমি বসে বসে আর কী করব, কিছু মানুষের সাহায্য করি, তাতেও আমার যদি সব হয় একটু মাছ টাছ কাটে ধুয়ে দিলাম, ঘরে বসে আপনারা চাকরি করে না পারা রান্না বাড়া করে ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন, ভাইয়াদের জন্য রেখে গেলেন, চলে গেলেন অফিসে। তো মাছ বলেন, মুরগি বলেন, যেটাই বলেন, যদি চান রেডি টু কুক আমি করে দিব, একদম সব কিছু ক্লিন করে দিব, বাসায় নিয়ে শুধু রান্না করবেন আর খাবেন। এই সুবিধা যদি নিতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই যে কিন্তু আমার রসুন কাটা হয়ে গেছে, এই 17 মিনিট কথা বলতে বলতে কিন্তু আমি এতগুলো রসুন বেছে নিয়েছি। তা আমার মধ্যে যে ক্রিয়েটিভিটি নাই সেটাই এবার বুঝবো কেমনে? আমি তো কাজ দ্রুত করতে পারি না, করতে তো পারি নাকি পারি না বলেন আপনারা? এই যে এভাবে করে কেটে নিচ্ছি, এখন আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। ভেজালে কী হবে, এই খোসাগুলো একদম নরম হয়ে যাবে, তখন ব্লেন্ডারের জারের মধ্যে দিলে একদম মিহি হয়ে যাবে। তো এটা খুবই সহজ, একদম সব এরকম প্রত্যেকটা উঠাইতে গেলে অনেক টাইম লাগবে। আর একটু ব্লেন্ডারে দিয়ে বেশি সময় ধরে যদি ব্লেন্ডার করা হয়, তাহলে আর এত মানে আশ থাকবে না, একদম সুন্দর মিহি হয়ে যাবে। তো এগুলো কিন্তু দেশি রসুন, সবগুলো দেশি রসুন। আমি বাড়ি থেকে 50 টাকা কেজি দরে কিনে আনছিলাম রসুন, 50 টাকা করে কেজি আছে রসুনের। এখন রসুনের কেজি কত জানি না, আমি অনেক দিন রসুন কিনি না। কত করে কেজি রসুনের আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দেশি রসুনের কিন্তু ঝাঁস অনেক, যেমন হাতগুলো জ্বলতেছে এখনই। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।